আমি সবসময় ভেবেছিলাম ভূত টুত বলে কিছু নেই। যতদিন শহরে ছিলাম, কোলাহলের মাঝে বড় হয়েছি, ততদিন এসব কুসংস্কারে বিশ্বাস করিনি। কিন্তু মানুষের বিশ্বাস ঠিক কবে, কোন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়, তা আমি বুঝলাম গৌরীপুর ১৪৭/৩ আসনের সেই ছোট্ট নিঃশব্দ গ্রামে এসে। আমার নাম অর্ণব। বাবা মারা যাওয়ার পর মায়ের ইচ্ছাতেই আমরা গ্রামে ফিরে আসি। পুরনো পৈতৃক বাড়িটা বহুদিন কেউ দেখাশোনা করেনি। ভাঙাচোরা বারান্দা, স্যাঁতস্যাঁতে ঘর, আর উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল তেঁতুই গাছটা যেন সময়ের সঙ্গে লড়াই করে কোনোভাবে টিকে আছে। কিন্তু সেই গাছটা প্রথম দিনই অদ্ভুত লাগছিল। গাছটার ডালগুলো ছায়ার মতো লম্বা হয়ে বাড়ির দিকে ঝুঁকে আছে, যেন হাত বাড়িয়ে কাউর ঘাড় চেপে ধরতে চাইছে। সন্ধ্যার পর গাছটার নিচের মাটি কালচে হয়ে যায়, যেন আলো সেখানে পৌঁছাতে সাহস পায় না। আমি তখনও কিছু বুঝিনি, কেবল ভেবেছিলাম পুরনো বাড়ি, পুরনো গাছ, বাতাসে একটু ভৌতিক ঠান্ডা থাকতেই পারে। কিন্তু যেদিন প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল, সেদিন বুঝলাম এটা শুধু বাতাস নয়। প্রথম রাত, ঢিলের শব্দ। ওই দিন সারাদিন পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম। রাত নামতেই মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আমি উঠোনে দাঁড়িয়েছিলাম। শহর ছেড়ে বহুদিন পর গ্রামে তারার এত স্পষ্টতা ভালো লাগছিল। দূরে ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকার আওয়াজ আসছে, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া। হঠাৎ টক কিছু একটা এসে বারান্দার লোহার গ্রিলে ধাক্কা খেল। আমি চমকে উঠে চারদিকে তাকালাম। কেউ নেই। ভাবলাম হয়তো গাছ থেকে কোনো পাকা তেঁতুল পড়েছে। কেবল আবার দাঁড়াচ্ছি এমন সময় টক টক টক, একটার পর একটা ডিল পড়ার মতো শব্দ। আমি টর্চ জ্বালিয়ে উঠোন দেখে নিলাম। কোথাও কাউকে দেখা গেল না, এমনকি তেঁতুলের ফলও পড়ে নেই। অথচ শব্দটা ছিল একদম ধাতব, যেন কেউ বাড়ির দিকে নিখুঁত লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে। মনটা খচখচ করতে লাগল। হাওয়া থেমে গেছে, অথচ তেঁতুই গাছটা কেমন যেন অদ্ভুতভাবে দুলছে, যেন বাতাস না থাকলেও কাউর ভারী নিঃশ্বাস গাছটাকে নাড়িয়ে দিচ্ছে। আমি চোখ সরিয়ে নিলাম। নিজের মনেই বললাম, অর্ণব, এসব ভাবলে চলবে না, তোর মাথাই গরম। ঘরে ঢুকে দরজা আটকালাম, কিন্তু সেদিন রাতে ঘুম এলো না। বারবার দরজার দিকেই তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ দরজার ওপার থেকে তাকিয়ে আছে। গ্রামবাসীর সতর্কবার্তা। পরের দিন সকালে কাকা এলেন। তিনি পাশের বাড়িতে থাকেন। তার মুখ দেখে মনে হলো তিনি অনেক কিছু বলতে চাইলেও ভাষা খুঁজে পাচ্ছেন না। আমি জিজ্ঞেস করলাম, কাকা, কাল রাতে কি কেউ এখানে আসে? ছেলেপুলে কেউ কি ইচ্ছে করে বিরক্ত করে? তিনি অস্থিতিতে এদিক ওদিক তাকালেন। না রে, এসব এখন আর কেউ করে না, গ্রামের ছেলেপুলেও কম। কিন্তু আমি অপেক্ষা করলাম। শব্দহীন কয়েক সেকেন্ড পরে তিনি অবশেষে বললেন, তোর বাবার মৃত্যুর পর এই বাড়িটার পাশে যে গাছটা আছে না, ওই তেঁতুই গাছ, সন্ধ্যের পর কেউ ওইদিকে যায় না। আমি অবাক হলাম। কেন, গাছটা নিয়ে সমস্যা কি? কাকা যেন কথাটা বলার সাহস খুঁজে পাচ্ছেন না। শুনতে ভালো লাগবে না অর্ণব, অনেক গল্প আছে ওই গাছ নিয়ে। তোর বাবাও নিজে সন্ধ্যের পর ওইদিকে যেত না। বাবা? বাবা তো কখনো এসব কথা বলেননি। আমি গাছটার দিকে তাকালাম। মনটা আরও ভারী হয়ে গেল। কাকা চলে যাবার পর মায়ের কাছে জিজ্ঞেস করতেই তিনি মাথা নিচু করে বললেন, বাবার মৃত্যুর পর ওই গাছের দিকটা এড়িয়ে চলতাম। আসলে ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের লোকজনের বিশ্বাস অন্য কিছু। আমি কেঁপে উঠলাম। অন্য কিছু মানে? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই গাছটায় আগেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। রাত হলে গাছ থেকে কান্নার শব্দ আসে, কখনো ফিসফিসানি। আর মা বাক্যটা শেষ করলেন না। আমার বুকের ভেতর অদ্ভুত এক ঠান্ডা স্রোত বয়ে গেল। তবুও নিজের জেদে বললাম, এগুলো কুসংস্কার মা, আমাকে ভয় দেখানোর কি দরকার? মা শুধু নিঃশ্বাস ফেললেন। তাতে কি যেন একটা অদ্ভুত অস্বস্তি ছিল, যেন তিনি জানেন আমি যা ভাবছি তার থেকেও ঘটনা অনেক বেশি সত্য। 3 তেঁতুই গাছের ছায়া। বিকেল থেকে আকাশ কেমন ধূসর হয়ে আসে,
আশেপাশের সব বাড়িতে তখন ধোঁয়া উঠছে, মানুষজন রাতের রান্নায় ব্যস্ত। আর ঠিক এমন সময় আমি উঠোনে দাঁড়িয়েছিলাম। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো গাছের গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতো কালো, স্পষ্ট নয়। আবার মনে হচ্ছিল হয়তো চোখের ভুল। গাছের নিচের মাটি ভেজা, অথচ বৃষ্টি হয়নি, যেন কেউ রাতে মাটিটা ভিজিয়েছে। কিংবা না না না, আমি নিজেকে ধমকালাম, এভাবে ভাবলে চলবে না। কিন্তু যখন ডালের ওপর একটা তেঁতুল হঠাৎ নিজে নিজেই দুলে উঠল, তখন আমার বুক ঠকঠক করে উঠল। এখানে কোনো বাতাসই নেই, অথচ ডালটা কাঁপছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ডালের দোল একসময় থেমে গেল, কিন্তু ঠিক তারপরেই চারদিকে একই শব্দ, ফিস 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 ফিস। শুকনো পাতার ওপর কারোর হালকা হাঁটার মতো শব্দ। আবার থেমে গেল। আমি টর্চ নিয়ে ছুটে এগিয়ে গেলাম। গাছের গোড়ায় পৌঁছে দেখি কিচ্ছু নেই, কিন্তু মাটি যেন কারোর পায়ের দাগে নরম হয়ে আছে। এতটাই তাজা দাগ যে মনে হলো মাত্র মিনিট দুয়েক আগেই কেউ দাঁড়িয়েছিল। হঠাৎ গাছের ডালের ফাঁক দিয়ে বাতাস ফিরে এলো। এবার আমি আর দাঁড়িয়ে থাকলাম না, দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। শনিবার, উৎপাতের শুরু। স্থানীয়দের কথা মতো গ্রামের প্রায় সবাই জানত শনিবার আর মঙ্গলবার রাতে তেঁতুই গাছের আশেপাশে কিছু ঘটে। আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু ঠিক শনিবার রাত থেকেই সবকিছু খারাপের দিকে মন নিতে শুরু করল। রাতে আমরা খেতে বসেছি, হঠাৎ ধাম, পুরো বাড়ি কেঁপে উঠল, যেন কেউ একটু বিশাল পাথর ছুঁড়ে মেরেছে। মা চমকে উঠে বললেন, শুরু হলো। আমি জিজ্ঞেস করলাম, কি শুরু হলো? মা সাদা মুখে বললেন, ওর উৎপাত। দরজার বাইরে থেকে শব্দ আসতে লাগল, টক টক টক। এবার আগের চেয়ে বেশি জোরে, যেন কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। আমি সাহস করে জানালার ফাঁক দিয়ে তাকালাম। চাঁদের আলোয় উঠোনটা ফ্যাকাশে সাদা দেখা যাচ্ছে, গাছটা হালকা দুলছে, কিন্তু কেউ নেই। কোনো মানুষ, কোনো ছায়া, কিচ্ছু নয়। তবুও শব্দ হচ্ছে, কিন্তু কোথা থেকে? আর একটা জোরালো ধাক্কা, ধাম। মা আমাকে শক্ত করে ধরে বললেন, দরজার কাছে যাস না, ওরা নাকি দরজা খুলতে বলে। আমি ভয়ে কেঁপে উঠলাম। ওরা? কাদের কথা বলছো? মা আর কোনো উত্তর দিলেন না। অদ্ভুত অনুভূতি। রাত যত গড়াচ্ছে আমি মনে করতে লাগলাম যে বাড়ির ভেতরেই কেউ হাঁটছে। মাঝে মধ্যে করিডোরে কারোর ছায়া সরে যাচ্ছে, কখনো পাশের ঘরে কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি বারবার টর্চ নিয়ে খুঁজলাম, কেউ নেই। তবুও অনুভব হচ্ছিল আমরা একা নই। মা একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। আমি ঘরের দরজা খুলে বসে রইলাম, আর বারবার কানে আসতে লাগল, ফিরে যা। মৃদু অচেনা ভাঙা গলার আওয়াজ, এতটাই অস্পষ্ট যে ঠিক বোঝা যায় না হাওয়ার শব্দ নাকি সত্যি কেউ বলছে। রাতের শেষ প্রহরে শব্দগুলো থেমে গেল, কিন্তু আমার ভয় তখনই শুরু হলো। কারণ গাছের দিকে তাকিয়ে আমি পরিষ্কার দেখলাম একটা কালো ছায়া গাছ থেকে সরে এসে ধীরে ধীরে মাটির ভেতর ঢুকে গেল, যেন কেউ তাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে। আমার দ্বিতীয় রাতটা শুরু থেকেই অস্বস্তিকর ছিল। দিনের আলোয় সব কিছু যেন স্বাভাবিক লাগে, মানুষের মুখ, ঘরের গন্ধ, গাছের পাতার দোলা। কিন্তু রাত নামলেই এই বাড়িটা অচেনা হয়ে যায়। গাছটাও যেন অন্য কিছু হয়ে ওঠে, যেন জীবন্ত, নিঃশ্বাস নেওয়া কোনো প্রাণী। সন্ধ্যের পর থেকেই গাছটার বাতাস অন্যরকম, সাধারণ বাতাস নয়, ঠান্ডা, ধারালো, কাঁটা চেরা শীতল একটা প্রবাহ, যা ত্বকে লাগলে মনে হয় কেউ আঙুল দিয়ে আঁচড় কাটছে। আমি সেদিন ঠিক করেছিলাম, যাই হোক সত্যটাকে জানতে হবে। আমাদের পরিবার নিয়ে, গাছ নিয়ে আর বাবার মৃত্যুর বিষয়ে গ্রামের লোকের সন্দেহ, এসব আর সহ্য হচ্ছিল না। অজানা ডাক। রাত ৯টা নাগাদ মা ঘুমাতে গেলেন। আমি বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। দূরে কুকুর ডাকছে, মাঝে মাঝে গাছের ওপর অদ্ভুত খসখস শব্দ, যেন কেউ শুঁকছে অথবা মাটি নাড়াচ্ছে। ঠিক তখনই অর্ণব, মনে হলো কে যেন আমাকে নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম। ডাকটা খুব নিচু, খুব ক্লান্ত আর খুব পরিচিত, যেন বাবার কণ্ঠ। আমি বারান্দা থেকে উঠে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকালাম। গাছের নিচে ছায়া নড়ল, কিন্তু কিছুই পরিষ্কার বোঝা গেল না। আবার
অর্ণব, বের হ। এবার ডাকে টান। আমি ভয়ে স্থির হয়ে গেলাম, কিন্তু পরের মুহূর্তেই রাগে গরম হয়ে উঠলাম। এটা হতে পারে না, এভাবে বাবার সুরে কেউ ডাকছে, এটা নিশ্চয়ই কোনো খেলা। আমি টর্চটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে উঠোনে দাঁড়ালাম। গাছটার দিকে আলো ফেলতেই দেখা গেল ডালের ফাঁকে একটা কালো ছায়া। নড়ছে না, স্থির দাঁড়িয়ে আছে। আমি 1 ইঞ্চিও এগোলাম না, চোখ সরিয়ে নিলাম ঘটনাচক্রে। আবার তাকিয়ে দেখি ছায়াটা নেই। মনে হলো বুকের ভেতরে কিছু একটা শক্ত করে চেপে ধরল। কাকার স্বীকারোক্তি। পরদিন সকালে আমি কাকার বাড়িতে গেলাম। তিনি চুলায় চা বসাচ্ছিলেন। আমাকে দেখে মুখ কালো হয়ে গেল। কি, রাতে বের হয়েছিলি? আমি অবাক হলাম। কিভাবে জানলেন? দেখেছি, আর দেখলে বলি ওদিকে আর যাস না। আমি গম্ভীর হয়ে বললাম, কাকা, সত্যিটা বলুন, গাছটার গল্পটা কি? গ্রামবাসী কেন ভয় পায়? কাকা ধীরে ধীরে চা ঢাললেন। তার হাত কাঁপছিল। ও গাছে জিন ভূত কিছু নেই রে, কিন্তু আছে অভিশাপ। আমি হতবম্ব। অভিশাপ? কাকা গভীর নিঃশ্বাস নিলেন। তোর বাবা ছোটবেলায় একবার গাছে ওঠে, সে নেমে আসার পর থেকেই সমস্যাটা শুরু। আচমকা কথা ভুলে যাওয়া, রাতের বেলা বাইরে হাঁটাহাঁটি, কখনো নিজের ঘাড় চেপে ধরা, এসব বলতো। আমার শরীর শিউরে উঠল। তা কেউ ডাক্তার দেখায়নি? দেখানো হয়েছিল, ডাক্তার কিছুই পায়নি। কিন্তু গ্রামের পুরনো লোকেরা বলেছিল গাছটার নিচে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, আর যার সঙ্গে সেটা ঘটেছে তার আত্মা শান্তি পায়নি। আমি অবাক হয়ে বললাম, কি ঘটনা? কাকা কিছুক্ষণ চুপ থেকে বললেন, একজন মারা গেছিল, কিন্তু কিভাবে সেটা কেউ বলতে চায় না। আমার চোখে রাগ জমে উঠল। কাকা, এসব চাপা দিয়ে লাভ কি? সত্যিটা না জানলে আমি কি করে বাঁচব? কাকা কাঁপা গলায় বললেন, অর্ণব, সতর্ক করে দিচ্ছি, যদি সত্যিটা জানতে চাস তাহলে প্রস্তুত থাকিস, কারণ গাছটা রাতে যার নাম ধরে তার জীবন পাল্টে যায়। আমার বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আমি আর কথা না বলে বাড়ি ফিরে এলাম। মঙ্গলবার, উৎপাতের ভয়ঙ্কর রূপ। সেদিন ছিল মঙ্গলবার, গ্রামের মতে আরেকটা উৎপাতের রাত। সন্ধে থেকে আশেপাশের বাড়িগুলো দরজা জানলা বন্ধ করে দিয়েছে, কেউ বাইরে নেই। মা একদম আতঙ্কে বললেন, আজ ঘরের বাইরে বেরোবে না, একদম না। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, কিন্তু সত্যিটা জানতে হলে আমাকে বের হতেই হবে। রাত 10:30। মা ঘুমিয়ে পড়েছেন। আমি নিঃশব্দে দরজা খুললাম। বাইরে বের হতেই বাতাস থমকে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। গাছটা অন্ধকারে দাঁড়িয়ে আছে বিশাল দানবের মতো। ডালের মাথাগুলো নড়ছে ধীরে ধীরে, যেন ওরা জানে আমি এসেছি। তখন হঠাৎ টক টক টক, একটার পর একটা ঢিল এসে পড়তে লাগলো গাছের নিচে। আমি সামনে এগোলাম। ঢিলগুলো ছুঁড়ে দিচ্ছে কে? কোথাও কেউ নেই। শব্দ থেমে গেল। তারপর শোনা গেল হাসির শব্দ, খুব ক্ষীণ, খুব কর্কশ, যেন গাছের গুড়ির ভিতর থেকে আসছে। আমি টর্চটা গাছের দিকে ফেললাম এবং দেখলাম গাছের গায়ে মানুষের নখের দাগের মতো আঁচড়, লম্বা লম্বা তাজা দাগ। আমি পেছোতে চাইলাম, কিন্তু হঠাৎ মাটি কেঁপে উঠল। আমি ভারসাম্য হারিয়ে পড়ে গেলাম। ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পায়ের গোড়ালি চেপে ধরেছে। আমি চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে নিচে পড়ল এবং মুহূর্তেই দেখলাম মাটির ভিতর থেকে একটা হাত, মানুষের হাত, কাদা মাখা ভেজা কঙ্কালসার হাত, আমার পা ধরে আছে। আমি লাথি মেরে উঠতে চাইলেও হাতটা আরও শক্ত করে ধরল। কান বরাবর শোনা গেল, ফিরে যা, ফিরে যা। কিন্তু এটা সতর্ক বার্তা নয়, এটা আদেশ। আমি মরিয়া হয়ে ঘাসের ওপর হাত চালিয়ে একটা শুকনো ডাল পেয়ে সেটার সাহায্যে পা জোরে টেনে বের করলাম। মাটি কেঁপে উঠছে, হাতটা আবার উঠছে, এবার পুরো বাহু, কাদায় ভেজা, ভাঙা, যেন মৃতদেহের অংশ। আমি উঠে দৌড় দিলাম, পিছনে তাকানোর সাহস নেই। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করতেই মা দৌড়ে এসে আমাকে জাপটে ধরলেন।
তুই বাইরে গেছিলি অর্ণব, তোকে নিয়ে যাবে, আমি বলেছিলাম না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, মা, গাছের নিচে হাত কেউ বেলোচ্ছিল। মা কেঁদে ফেললেন। ওটা মানুষ নয়, ওরা তোর বাবাকেও ছাড়েনি। আমি স্তব্ধ। মানে বাবা কি? মা চোখ মুছলেন। তোর বাবার মৃত্যুর আসল কারণটা তুই জানিস না অর্ণব। আমার বুকের ভেতর যেন জমাট বরফ। তাহলে আমাকে সত্যিটা বলো মা। মা ধীরে ধীরে মাথা নাড়লেন। আচ্ছা, আজ সব বলবো, কারণ তোর আর পিছিয়ে আসার সুযোগ নেই। তার কণ্ঠে এমন এক ভয় ছিল যা আমাকে কাঁপিয়ে দিল। আমি বুঝলাম আজ রাতেই সত্যিটা জানব, কিন্তু আমি জানতাম না সত্যিটা যে এতটা ভয়ঙ্কর হবে তা আমার কল্পনার চেয়েও বেশি।